নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার কাছে যে ঘটনাটা এসে উপস্থিত হয়েছে তা কিন্তু শুধুমাত্র এক নিছক ভূতের ঘটনা নয়, এর মধ্যে ফুটে উঠেছে এক হৃদয় বিদারক চিত্র, যা আমার সঙ্গে সঙ্গে আশা করছি তোমাদেরও মনকে ছুঁয়ে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। হ্যাঁ বন্ধুরা, আজকে ঘটনার শেষে আগের দিনের ঘটনা নিয়ে কিছু মন্তব্য এসে হাজির হয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা শেষ অবধি আমার সঙ্গে থাকবে। আজ যে ঘটনাটা বলবো তা এসেছে 24 পরগনার বারুইপুর থেকে। এই প্যান্ডামিক আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমাদের থেকে সুস্থ স্বাভাবিক জীবনের ছন্দ, আরও অনেক কিছু। তার থেকেও অনেক বেশি ক্ষতি হয়েছে যারা আপনজনকে হারিয়েছে। এমনই একটা ঘটনা পাঠিয়েছে উষা মণ্ডল। ঘটনাটি তার পাশের বাড়িতে ঘটে গেছে গত বছর, অর্থাৎ 2020 সালে, যখন কোভিডের সূচনা হয়েছিল। আমাদের এই দিকটায় তেমন এফেক্টেড হয়নি প্রথম দিকে, তাও আমরা সরকারি বিধিনিষেধ মেনেই চলতাম। আমাদের ঠিক 2 বাড়ি পর তানিয়াদির গান স্কুল। ছাত্রছাত্রী সংখ্যা নেহাত কম নয়। আমাদের এখানে লকডাউন শুরু হতেই যারা প্রাইভেট টিউশন পড়ায় সেই স্যারেরা অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছিলেন, কিন্তু তানিয়াদি তখনও কিছু স্টুডেন্টদের বাড়ি যাচ্ছিল, তারপর অবশ্য কমিয়ে দেয়। একদিন হঠাৎ শুনলাম তানিয়াদির রিপোর্ট পজিটিভ এসেছে। তার ঠিক সপ্তাহখানেক আগে তানিয়াদির গানের স্কুল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল দুস্থদের চাল ডাল বিতরণ করার। অনেক মানুষ এসেছিলেন, সাহায্যও নিয়ে গেছেন। এক সপ্তাহের মাথায় শোনা গেল এই ঘটনা। সবাই বলা বলি করছিল যে এই অতিমারিতে অতিরিক্ত লোকের সংস্পর্শে এসেই এই ঘটনা ঘটেছে। বাড়িতে থেকে প্রথমে চিকিৎসা চলছিল। আমরা ফোনে ওদের বাড়ির খবরাখবর নিতাম। তারপর একদিন দেখলাম অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে আমাদের গলির মুখে। আমাদের বাড়িটা গলির ভেতর, যেখানে 4 চাকার কোনো যানবাহন ঢোকা সম্ভব না। দেখলাম তানিয়াদিকে স্ট্রেচারে করে পিপিই কিট পরা কিছু লোক নিয়ে যাচ্ছে। ঠিক 2 দিনের মধ্যে খবর এলো দিদি আর নেই। অক্সিজেন লেভেল কমে গেছিল, অনেক প্রবলেম ছিল, তাছাড়া ক্রনিক অ্যাস্থমাও ছিল। সব মিলিয়ে কিচ্ছু করা যায়নি। আমাদের পাড়ায় শোকের ছায়া নেমে এসেছিল। দিদিরা 1 ভাই 1 বোন। দিদি ছোট ছিল, দাদা বিবাহিত, স্ত্রী আর একটি ছোট বাচ্চাও আছে। কাকু কাকিমার যে কি পরিস্থিতি হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কোভিডে বাড়িতে বডি দেওয়া হয় না, এক্ষেত্রেও তার কোনো অন্যথা হয়নি। লোকের বাড়ি যেমন হয় শোকের পরিবেশে, এই বাড়িও তাই অবস্থা হয়েছিল। কিন্তু সব থেকে খারাপ অবস্থা হয়েছিল কাকু। দিদির মৃত্যুতে কাকু কিছুতেই এই মৃত্যুটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি, যদিও পারাটা সম্ভবও ছিল না। একটা জলজান্ত মানুষ, আমরা শুধু ভাবছিলাম যেন কর্পূরের মতো উভে গেল। কদিন আগে যে মেয়েটা পাড়ার গলির মুখে দাঁড়িয়ে দুস্থ মানুষদের চাল ডাল বিতরণ করেছে, আজকে সেই মেয়েটাই এই পৃথিবীর কোনোখানে নেই। এই বিষয়টা আমরাও মানতে পারছিলাম না। সেখানে ওর বাবা মায়ের তো প্রশ্নই আসে না। তা সত্ত্বেও কিছুদিন বাদে আস্তে আস্তে যখন পরিস্থিতির উন্নতি হলো, বাড়ির লোকেরা স্বাভাবিক ছন্দে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, তখনও কাকু পুরো পরিবেশের সঙ্গে সহজ হতে পারেননি। কাকু
দিদিকে হ্যালুসিনেট করতেন। সবাই বলতো কাকু নাকি সবসময় বিড়বিড় করে কথা বলেন। ওই সময় আমরা তো ওই বাড়িতে যেতাম না, শুধু ফোনে যেটুকু খবরাখবর নেওয়া। কাকু দিন রাত বিড়বিড় করে কথা বলতো, আনমনা হয়ে থাকতো, আবার কখনো হাউ হাউ করে কেঁদে উঠত। এমনভাবেই চলছিল। তারপর আস্তে আস্তে কলকাতার সব থেকে বড় সাইকিয়াট্রিস্টকে দেখানো হয় আনলক ফেজ 1-এর পর। ওষুধপত্র যথারীতি দেওয়া হচ্ছিল, অবস্থার কিন্তু কোনো উন্নতি হয়নি। কাকু যেমন কার তেমনই রয়ে গেলেন। সবাই এই ভেবে সান্ত্বনা দিত মনকে যে মেয়ের মৃত্যুটা উনি মেনে নিতে পারেননি, শোকে দুঃখে তাই ওনার এই অবস্থা। উনি হ্যালুসিনেট করেন সবসময়, এটা হয়তো খুবই স্বাভাবিক। কিন্তু এই কথাও আর বেশি দিন প্রযোজ্য রইল না। তারপরেই ঘটতে শুরু করলো নানান অতিলৌকিক ঘটনা, যা চোখে না দেখলে আর কানে না শুনলে বিশ্বাস করা বড্ড কঠিন। আমি আগেই বলেছি দিদির দাদা বিবাহিত ছিলেন, ওনাদের একটা ছোট বাচ্চাও ছিল। একদিন রাতে বৌদি বাচ্চার খাবার তৈরি করবে বলে গরম জল আনতে রান্নাঘরে যাচ্ছিল। হাতে একটা ফ্লাক্স ছিল। রান্নাঘরে যাওয়ার সময় দিদির ঘরটা ক্রস করে তারপরে যেতে হয়। ওদের বাড়িটা বড় এবং বাড়ির প্যাটার্নটা ঠিক এরকমই ছিল। রাত্রের দিকে বারান্দার লাইটগুলোকে কমিয়ে দিয়ে ছোট লাইট জ্বেলে দেওয়া হতো। দিদির ঘর সারাদিন খোলা থাকলেও সন্ধ্যের পর থেকে দিদির ঘর বন্ধ করে দেওয়া হতো, আর তার সঙ্গে জ্বলতো একটা ডিম লাইট। সেদিন বৌদি যখন দিদির ঘরটা ক্রস করে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন, উনি স্পষ্ট খেয়াল করলেন ঘরটা খোলা। শুধু খোলাও নয়, হাওয়ায় পর্দা দুলছে, অদ্ভুত একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। উনি সারাদিন শ্বশুরমশাইকে ওরকম প্রলাপ করতে দেখেন। মনের ওপর এফেক্ট তো কিছু পড়েই ছিল, তার ওপর এরকম একটা খোলা ঘর যেখানে কিছুক্ষণ আগেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, দেখে যেন ওনার গাটা শিরশির করে উঠল। তবু উনি নিজেকে একটু অন্যমনস্ক করে এগিয়ে যেতে থাকলেন। কিছুটা এগিয়ে গিয়ে উনি যা শুনলেন তা উনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। বৌদি যখন রান্নাঘরের দিকে যাচ্ছেন তখনই বৌদি কয়েক মুহূর্ত স্থাণু হয়ে গিয়েও ফ্লাক্সটা ওইখানে ওই অবস্থায় ফেলে রেখে দৌড়ে ঘরে পালিয়ে আসেন। দাদাকে ডেকে তোলেন। তারপর দাদা বাড়ির সবাইকে ডাকে আর ঘরে সারা লাইট জ্বেলে দেওয়া হয়। কোথাও কিচ্ছু নেই। দিদির ঘরও একইভাবে বন্ধ করা আছে, যেভাবে সন্ধ্যের পর সবাই বন্ধ করে দিয়ে যায়। এবার কাকুকে ছেড়ে সবাই বৌদির পেছনে পড়ল। বলল বৌদিও এবার হ্যালুসিনেট করা শুরু করেছে। মনে হয় বাড়ির পরিবেশের জন্যই এই সমস্ত হচ্ছে। আসলে দিদি যখন বেঁচে ছিলেন উনি তো গান বাজনা করতেন। সারাদিন বাড়িতে যাই করেন না কেন সবসময় গলায় একটা গুনগুন স্বর ওনার থাকতো। তার জন্যই হয়তো বাড়ির লোকেরা এরকম হ্যালুসিনেট করছে। দাদা ডিসিশন নেন বৌদিকে আর বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। বাড়ির পরিস্থিতি ঠিক হলে তারপর ওদের নিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ। বৌদি চলে যান বাপের বাড়িতে, কিন্তু তাতে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তারপর একদিন দিনের বেলা
কাকিমা খুব যত্ন সহকারে দিদির ঘরটা গুছিয়ে রাখতেন। এমনভাবে গোছানো থাকতো যেন মনে হয় মানুষটা কোথাও যায়নি, বাড়ির মধ্যেই আছে। সব কিছু জিনিস যেখানকার জিনিস সেখানকার জায়গায়। কাকিমা একদিন ঘরে ঢুকেই চমকে যান। সকালবেলা নিজের হাতে উনি ঘরটা পরিষ্কার করে গেছেন, যদিও ওই ঘরে কেউ বেশি আসতো না। কিন্তু উনি গিয়ে দেখলেন ঘরের মধ্যে খাটে তানপুরাটা শুয়ে রাখা আছে, হারমোনিয়ামটা বক্স থেকে বার করে রাখা, আর ঠিক হারমোনিয়ামের ওপর গানের ডায়েরিটা হাওয়ায় উঠছে। পাতাগুলোর ফরফরানি শব্দেই কাকিমা ঘরের দিকে এসেছিলেন এবং ঘরের খাটের বিছনায় এমন একটা ভাব যেন মনে হয় কিছুক্ষণ আগেই কোনো মানুষ এখানে বসেছিল। একটা মানুষ খাটে বসে উঠে গেলে খাটের চাদর যেরকম ভাঁজ হয়ে থাকে ঠিক সেরকম হয়ে আছে। অথচ দিদির মৃত্যুর পর কাকিমা ছাড়া ওই ঘরে কেউ আসে না। সেখানে হারমোনিয়াম বার করে গান গাওয়া তো দূরের কথা, ওই বাড়িতে গান শোনার মানসিকতাও কারোর ছিল না। এইবার আস্তে আস্তে সবাই বুঝতে শুরু করে এটা কোনো পার্টিকুলারলি কোনো একজনের মনের ভুল নয়, কিছু না কিছু একটা অবশ্যই ঘটছে। তারপরে আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করে দিদিদের বাড়ির কাজের বউটি। সন্ধেবেলায় সে ছাদে জামা কাপড় আনতে গেছিল। সাধারণত বিকেলের মধ্যে জামা কাপড় নিয়ে সে ফিরে আসে। সেদিন একটু দেরি হয়ে গেছিল। জামা কাপড় তুলে যখন ও ফিরছিল, ছাদে কার্নিশে পরিষ্কার দেখে একটা হালকা ছায়া মূর্তি। কোনো মানুষ নয়, কোনো মানুষ বসে আছে তেমন না, হালকা একটা মানুষের ছায়া। আগেকার দিনে বা এখনো যারা হ্যারিকেন ইউজ করে, হ্যারিকেনের সামনে যদি কেউ বসে তার যেমন ছায়াটা দেয়ালে পড়বে, একদম সেরকমই একটা ছায়া। ওই দেখে সে বাবারে মারে বলে নিচে নেমে আসে। তারপর কিছুদিনের মধ্যে ওই বাড়ির কাজ ছেড়ে সে চলে যায়। এরকম বিচ্ছিন্নমূলকভাবে অনেক ঘটনাই ঘটছিল। তারপর আস্তে আস্তে আনলকের প্রক্রিয়া শুরু হয়, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু দিদিদের বাড়ি স্বাভাবিক ছন্দে আর ফিরতে পারে না। সন্তান হারানোর যন্ত্রণা বাবা মা উভয়ের কাছেই থাকে, কিন্তু কাকুর ওপর এফেক্টটা বড্ড বেশি পড়েছিল। কাকু সারা দিন প্রলাপ বকতেন। উনি সবসময় এটাই বলতেন, মেয়েটা তো সামনেই আছে, মান্তু তো আমার সামনেই বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ না? এই তো বসে আছে, কথা বলছে, দেখতে পাচ্ছ না তোমরা? কেউ কিছু বলতো না। ওনার মনের অবস্থা শুনে সবাই সব কিছু মেনে নিতেই শুরু করেছিল। একদিন সেরকমই কাকিমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর পাশে দেখেন কাকু নেই। কাকুকে খুঁজতে উনি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সারা বারান্দা এঘর ওঘর খুঁজতে খুঁজতে দিদির ঘরের কাছে এসে দেখেন ঘরের দরজা খোলা। বুঝতে বাকি থাকে না কাকু এই ঘরে এসেই বসে আছেন। ঘরে ঢুকতে যাবেন তার আগেই শুনতে পান কাকু হাউ হাউ করে কাঁদছেন। কাকুর কান্না দেখে সান্ত্বনা দিতে গিয়ে একটু এগোতে যাবেন, তখন কাকিমা স্পষ্ট শুনলেন, বাবা 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 তুমি কাঁদছো? বাবা আমি তো আছি তোমার কাছে, দেখো এই তো আমি বসে আছি তোমার কাছে, কাঁদছো কেন? তুমি তো আমাকে দেখতে পাও, তুমি তো জানো আমি কোথাও যাইনি, একদম তোমার কাছেই আছি, তাহলে তুমি কাঁদছো কেন বাবা? তুমি চিন্তা করো না বাবা, আমিও এখানে ভালো নেই, তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি।
আর কেউ আমাদেরকে খুঁজে পাবে না। তুমি আমি একসঙ্গে থাকবো বাবা, আর আমাদের কোনো কষ্ট হবে না, আমরা একসঙ্গে থাকবো। কাকিমা ওখানে নাকি সেদিন অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তারপরে কে কখন কিভাবে তুলে ঘরে নিয়ে আসে, কি হয়, অতটা ঠিক জানি না। এই ঘটনাগুলো আমি শুনেছিলাম দিদিদেরই বাড়ির কাজের মেয়েটির থেকে। তারপর এবছর জুন মাসে কাকুও, যে মানুষটা বাড়ি থেকে বেরোয় না, দিবারাত্রি ঘরে বসে থাকে, কোভিডে আক্রান্ত হন এবং 1 মাসের মধ্যেই এই ইহলোকের মায়া ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে পাড়ি দিয়েছেন। সব থেকে অবাক করা বিষয় এটাই, কাকুর মৃত্যুর পর থেকে ওই বাড়ির মধ্যে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা হঠাৎ করে সমস্ত বন্ধ হয়ে গেছে, একদম নর্মাল। এরপর থেকে কেউ জোর করেও বলতে পারবে না যে কিছু দেখতে পেয়েছে, কিছু শুনেছে বা কিচ্ছু না। একদম স্বাভাবিক হয়ে গেছে পুরো বাড়ির পরিস্থিতি। শুধু দুটো মানুষই আর নেই। আগে যারা বলতো কাকু হ্যালুসিনেট করছেন, মেয়ের মৃত্যুতে মাথা খারাপ হয়ে গেছে, এবার জুন মাসের পর থেকে তারাই বলছে যে মেয়ে এসে বাবাকে নিয়ে গেছে। এখন আর কেউ বলছে না কাকু পাগলামি করতেন বা পাগল হয়ে গেছিলেন। এই ছিল আমার ঘটনা দিদি। সবাই তো অনেক ঘটনা শেয়ার করে, আমি প্রায় রোজই শুনি যখন সময় পাই, কিন্তু আজকে ভাবলাম এই ঘটনাটা একবার শেয়ার করেই দেখি, যদি ভালো লাগে পড়ে শুনিও। তবে একটা কথা হলফ করে বলতে পারি, একটা বর্ণ আমি বানিয়ে বলিনি, যেটুকু বললাম সমস্ত সত্যি। আরও হয়তো কিছু ঘটনা আছে, সবটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি। যেটুকু আমি জানতে পেরেছি তার উপর ভিত্তি করে আমি লিখে পাঠালাম। এই ছিল উষার ঘটনা। উষা বারুইপুর থেকে লিখে পাঠিয়েছে। উষা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। কোভিডের ঘটনা এর আগেও ওই চ্যানেলে এসেছে এবং শুধু আসেইনি, খুব ভালোভাবে সাড়া পেয়েছি তোমাদের কাছ থেকে। আজকে 58,000 ভিউজ ওই ভিডিওটাতে, কিন্তু আজকের এই ভিডিওটা যেন অনেক অনেক বেশি মর্মস্পর্শী, অন্তত আমার কাছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরপরে চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। আগের দিনে যে কমেন্টগুলো পেয়েছি সেই নিয়ে কিছু আলোচনা করা দরকার। প্রথমেই আমি থ্যাংক ইউ বলবো গৌরব চক্রবর্তীকে, যে অলৌকিক জোনে আগের দিনের ঘটনা শেয়ার করেছিল। থ্যাংক ইউ ফ্রি ফায়ারকে, থ্যাংক ইউ অনুসোয়াকে। শ্যামসুন্দর হাজরা, খুব ভালো কিপিটা, থ্যাংক ইউ শ্যামসুন্দর বাবু। আরেকজন লিখেছ মৌসুমি, যে এই চ্যানেলে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদের কাহিনী বলা হয়। না ভাই, একদমই না, এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই। আমরা এখানে ভৌতিক গল্প বা ভৌতিক ঘটনা পাঠ করে শোনাই, সেখানে ধর্মের কথা আসছে কোথা থেকে? যখন যেমন ঘটনা আসে সেভাবে আমি পাঠ করে শোনাই, এখানে ধর্মের কোনো বিষয় নেই। তোমার হয়তো কোথাও ভুল হয়েছে। আরেকজন লিখছো, দিদিভাই আমি ঘটনা পাঠাবো কিভাবে? আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা যারা অলৌকিক জোনে ঘটনা পাঠাতে চাও তারা সরাসরি মেল করো। মেল করবে কিভাবে? alaukikzone310@gmail.com। এছাড়া আমাদের অলৌকিক জোন ফেসবুক পেজ আছে, সেই পেজের ইনবক্সে গিয়ে ঘটনা পাঠাতে পারো। আর এই সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে রেগুলারলি দিয়ে রাখি, তোমরা একটু চেক করে নাও, তোমাদের ঘটনা পাঠাতে কোনো সমস্যা হবে না। সুবীর সাঁতরা লিখেছেন সাউন্ড প্রবলেম। হ্যাঁ, আগের দিন একটু সাউন্ড প্রবলেম হয়েছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। কারণ যখন আমি এটা বুঝতে পেরেছি তখন অলরেডি এটা আপলোড হয়ে গেছে, আমার কিছু করার ছিল না। আরেকজন লিখেছেন সুভাষিস চক্রবর্তী,
দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ অ্যামেজড, খুব ভালো লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আয়ুষ গেমার, উনিও বলেছো যে খুব ভালো লাগলো দিদি, আমার লাইফের একটা স্টোরি পাঠাতে চাই, কি করে পাঠাবো? তোমার উত্তর আমি দিয়ে দিয়েছি আয়ুষ। আর অলৌকিক জন্য আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করতে, শুধুমাত্র কিছু অদ্ভুত প্রশ্নের উত্তর আমি দিই না, তাছাড়া আমি সবাইকেই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আরেকজন লিখেছ বাটারফ্লাই, আপু আমি বাংলাদেশে থাকি, আমার সাথেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিভাবে গল্প তোমাকে পাঠাবো? ভাই, গল্প পাঠানোর ব্যবস্থা একই, alaukiczone310@gmail.com-এ তোমরা মেল করতে পারো বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, কোনো কিছুতেই তোমাদের আশা করি অসুবিধা হবে না, তোমরা একটু চেক করে নাও। অমিত দাস লিখেছে সেকেন্ড ঘটনাটা মনে হয় না সত্যি। দেখুন, অলৌকিক ঘটনা অলৌকিক বলেই, যেগুলো সাধারণভাবে আমাদের সঙ্গে হয় না, খুব হাতে গোনা কিছু মানুষের জীবনে ঘটে বলেই তা অলৌকিক। প্রতিদিন প্রতিনিয়ত যদি সবার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতো তাহলে হয়তো তা অলৌকিক থাকতো না, আমি ওইভাবে ভিডিও করতাম না, আপনিও শুনতেন না। সুতরাং সত্যি মিথ্যে এইভাবে যাচাই করা সম্ভব না, এটা একমাত্র তিনিই বলতে পারবেন যিনি এটা এক্সপিরিয়েন্স করেছেন। ওকে, আর বাদবাকি কমেন্টগুলো একই রকম লাগছে। কিভাবে ঘটনা পাঠাবো আমি তোমাদের সবাইকে বলে দিয়েছি। যাই হোক, এই ছিল আজকের আরও একটা কমেন্ট এসে, হিন্দি উচ্চারণ নিয়ে লিখেছ দীপান্বিতা দাশগুপ্ত। আর আমাবস্যার চাঁদ জিনিসটা কি? যদিও দীপান্বিতাকে আমি কমেন্টে লিখে দিয়েছি, এছাড়া অনেকের মনেও তো এই ধরনের প্রশ্ন আসতে পারে, আমার মনে হয়েছে এটা ক্ল্যারিফাই করা দরকার। এটা হচ্ছে আমাবস্যার চাঁদ, যারা তোমরা জানো, দেখবে বাংলায় একটা প্রবচন, প্রবাদ প্রবচন বলি, এটা কিন্তু একটা প্রবাদ প্রবচন, যেমন সর্বে সর্বা, ঢেকি স্বর্গে গিয়েও ধার ভাঙে, এইগুলো, এই কথাগুলো আমাবস্যার চাঁদ বলতে মিন করা হয় খুব অন্ধকার ঘন ঘটাকে মিন করা হয়। এখানে কিন্তু ওইভাবে আমাবস্যায় তো চাঁদ ওঠে না, ওই লজিকে গেলে কিন্তু এটা বোঝা যাবে না। আরও একটা কথা, যিনি গল্পটা লিখে পাঠিয়েছেন বা ঘটনাটা লিখে পাঠিয়েছেন, আপনাদের কথায় গল্প বললাম এই কারণে, এখানে অনেকে তো বিশ্বাসই করছেন না, যিনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন তিনি কিন্তু এইভাবেই মেনশন করে দিয়েছেন যে তার দাদা ভালো করে শুদ্ধ হিন্দি বলতে পারতো না। এবার সেখানে আমি চেষ্টা করি যেভাবে গল্পগুলো আসে তাদের টোনটাকে ফলো করেই বলার, সেখানে আমি যদি নিজের মতন করে বলি তাহলে সেই জিনিসটা মনে হয় থাকবে না। যেমন কিছু জায়গায় যেখানে কথার টান থাকে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে, যেমন বিক্রি, লোকসান, লোসকান, আমি ওগুলোকে রাখার চেষ্টা করি। সেটা কিন্তু আমি নিজে ইচ্ছা করে করছি তা না, এভাবেই ঘটনাগুলো আমার কাছে এসেছে, সেভাবে আমি বলে শোনাই। এই ছিল আজকের, আর বাকি মোটামুটি সব কিছু একই রকম কমেন্টগুলো। তো তোমরা যারা ভালো লেগেছে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ, যাদের ভালো লাগেনি তাদেরকেও থ্যাংক ইউ ভেরি মাচ, কেন তোমরা তো শুনেছো, শোনার পরেই ভালো বা খারাপ কমেন্ট করছো, সেটা করার 100% অধিকার তোমাদের আছে। তো আজকে এখানেই শেষ করছি, আশা করছি ঘটনা কিভাবে পাঠাবো তাই নিয়ে আর কারোর কোনো সমস্যা নেই, ঘটনা একদম পাঠিয়ে দাও। আর তোমরা ডেসক্রিপশন বক্সটাকে একটু ফলো করো, সেখানে কিন্তু আমি সমস্ত লিঙ্ক দিয়ে রাখি। আজকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো আগামী পর্বে।